আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ১ লিখেছেন নূরজাহান আক্তার আলো। আর করব না শুধু ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন। জীবনে আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পিছন পিছন চালাকার হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনে টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগের দিক শূন্য সে। জেদ চেপেছে শীতকালে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় ৩ দিন হলো। ৩ দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। সেটা গতকাল রাতে ধরে ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে অরুণচণ্ডী ভাব, সবকিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই ৩টে বৈশিষ্ট্য বকে যাওয়া প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও তার দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকার হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন থ্রি পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানা অপার মায়া। ডাগর ডাগর নেত্র জোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট এই জীবনে ১.৫ দিনই যদি মন খারাপ থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে এ কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব সুরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে দু-একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘ শ্বাস ছাড়ল কিছুক্ষণ আগে। বেলকনিতে দাঁড়িয়ে দেখছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও উনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকটা শকুনের মতন তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো দ্রুত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসের পরায় নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা ৭টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানে ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে। এক এক পোজে এক এক রকম ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে ৮-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রুকুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরা পড়ে গেলাম। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হুম, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা 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 তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না। শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠের হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল।
মস্তিষ্ক সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়। পালা শীতল, পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যে বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ, তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা ৮-এর ঘরে পৌঁছানো মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারে বসেছেন সারাফাত, শাওন ও শাহাদাত চৌধুরী। এরপরে শাওন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরো ৩টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির, পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে আসে, বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতে বাইরে থেকে ধড়বড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সবাই হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চালাকাঠ দেখে। বিস্ময় খই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চালাকাঠ দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চালাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সাধতে। চালাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশেই দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরের শক্ত মার হজম করতে হবে। এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। মায়ের পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ে পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগে সীতারা চৌধুরী দ্রুত বেগে চালাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চালাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক, এরকম বিয়াদব থাকা চেয়ে না থাকে ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতন রুদ্ররূপ ধরলি কেন, হ্যাঁ? একথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে ঝাপড়ে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড়মার পিছনে। ফাটা বেগুনের মতন চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারাজ চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতন মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না, বলেছিলাম না চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না, সস্তা মেন্টালি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে। বল, বলেছিলাম? শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন সারাপাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়র শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে যখন তখন তাদের গায়ে হাত তোলা যাবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজনে গলায় ফাঁসি দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দিবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন, তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুখ তো নয়, যেন ধারালো ব্লেড, যা বলবে কাটকাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি, তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিঁড়ে ফোঁটাও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা, মা কিংবা কাজিন।
এই কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিটিয়ে গেল চারিদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগে সাওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করলো, কি করছিস শীতল? মারছিস কেন? বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলিক ফোপাতে ফোপাতে বলল, টিক 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 করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। এ কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি মেয়ে, মাথা ঠিক আছে তো ওর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো, তোরা জানতি না? দুবোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্ত ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এ কথা তারা জানতো, শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দিয়ে শুদ্ধ বা বোঝা যা বোঝার বুঝে গেল। এরা তিনজনই এক ঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেল। শাওয়ান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাপত শাওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সীতারা চৌধুরী এবং তার 3 সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধ পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। শাওয়ান চৌধুরী এই বাড়ির মেজকর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম। চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখই সমস্যা বিধায় চশমা পরতে হয় দুজনকেই। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবে মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়ার মাত্রই সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার জন্য। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো। একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। উনার সহধর্মিণী শিমিন, তাদের 2 মেয়ে, স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী। শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থ চট্টগ্রামে, সেখানে থাকেন। স্ত্রীসহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে রেখেছেন। তারা এই বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। এই কথা শুনে উনিও কিছু বলেন না। কারণ উনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না, বরং সারাফাত, শাওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, শিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী বা পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মতন করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যর নামের শুরু স অথবা স দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, আর ছেলে পেলি না? শেষে কিনা ডেন্ডিখরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় যান যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীর জাফরের দলে একটা সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতলা খ্যাঁক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। এ কথা শুনে সায়র হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত
অর্থাৎ শীতলের মেজো মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ডেন্ডি কি রে বাপ? ডেন্ডি এক ধরনের আঠা, ডানরাইট অ্যাডহেসিভ নামের আঠাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ডেন্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথায় চোখ উপরে উঠে গেল কপালে। উনি আটকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কিনা আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা, আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তাও তো জানি না। মেজো মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা, আঠার দিয়ে সব আইটেমই বানাবে? আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এই কথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুচকে নিল, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ ভাই চেলাকাট ভাঙবে তার পিঠের উপর।